আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গে একদিনেই 12 শিশুর মৃত্যু, 2 মাসে প্রাণহানি 450 ছাড়িয়েছে। মৃত্যু ও সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। শিশু মৃত্যুতে হামের চেয়ে বড় আতঙ্ক নিউমোনিয়া। অভিমত বিশেষজ্ঞদের, বছরে মারা যাচ্ছে প্রায় 24,000। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ। আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ। খাল পুনঃখননে অংশ নেওয়া ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য রাখবেন। এবং ফারাক্কা বাঁধের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চনায় ক্ষুব্ধ মির্জা ফখরুল। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তারও বাস্তবায়ন দেখতে চান ডাক্তার শফিকুল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2 মাসে সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 451 জনের। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছে 12 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1303 জন। এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মৃত্যু ও সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তাছাড়া সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি মন্ত্রীর। মিজান শাহজাহানের রিপোর্ট। হাম ও উপসর্গে দৈনিক মৃত্যুর সংখ্যাটি 2 অঙ্কে উন্নীত হওয়ায় আতঙ্কিত অভিভাবকরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে মারা যাওয়া 4.5 শতাধিক শিশুর বেশিরভাগই নিউমোনিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। পরিস্থিতি উত্তরণে টিকা কার্যক্রম জোরদারের পাশাপাশি নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছে প্রাণহানি ঠেকাতে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, 4.5 শতাধিক শিশুর মৃত্যু হাম বা যে রোগী হোক, সরকারের উচিত হাম বিষয়ে জরুরি অবস্থা জারি করা। দৈনিক মৃত্যু 2 অঙ্কে উন্নীত হওয়ার পর নতুন করে ভীতি সঞ্চারের কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জরুরি অবস্থা জারি করলে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সংস্থার কারিগরি সমর্থন পাওয়া সহজ হবে। জরুরি অবস্থা জারি করা হলে সারা দেশেই ছড়িয়ে পড়েছে হাম, এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা এটা সামাল দিতে পারছে না। এইটাকে সবাইকে জানানো, গোপন না রেখে, এটা কোনো লজ্জার বিষয় না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হলে তারা হরহামেশাই তাদের প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত তাদের অর্থ বরাদ্দ থেকে শুরু করে জনবল সব কিছু তারা করতে পারে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের মান সম্মান কমে গেছে বলে আমরা মনে করি না। বিভিন্ন উন্নয়ন সংস্থা তাদের হেডকোয়ার্টার তারা কিন্তু বলে বাংলাদেশে জরুরি পরিস্থিতি হয়েছে, আমরা আমাদের কাজে তারা ঝাঁপিয়ে পড়তে ঔষধ ডাক্তার দিতে চায়, কারণ এটা আন্তর্জাতিক একটা প্রোটোকল। হাম সংক্রামক রোগ হয় আক্রান্তদের থেকে সুস্থ বা অন্য রোগীদের দূরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সাথে শিশুদের ঠান্ডা জাতীয় খাবার না দিয়ে নিউমোনিয়ার লক্ষণ দেখা মাত্র বিলম্ব না করে দ্রুত ডাক্তারের কাছে নেওয়ার তাগিদ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশে শিশু মৃত্যুর ক্ষেত্রে হামের চেয়ে বড় আতঙ্কের নাম নিউমোনিয়া। 5 বছরের কম বয়সী প্রায় 24,000 শিশু প্রতি বছর নিউমোনিয়ায় মারা যাচ্ছে। বর্তমানে হাম ও এর উপসর্গে মারা যাওয়া শিশুর অধিকাংশই ছিল নিউমোনিয়া ও অপুষ্টিতে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর থেকে নিউমোনিয়া সংশ্লিষ্ট 5টি টিকা দেয়া হলেও শুধুমাত্র সচেতনতার অভাবে শিশু মৃত্যু কমানো যাচ্ছে না। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। হামজনিত নিউমোনিয়া প্রতিরোধে করণীয় নিয়ে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন। এতে বক্ষব্যাধি ও শিশুরোগ বিশেষজ্ঞরা বলেন, সাধারণত 95 থেকে 97% হাম আক্রান্ত শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে এর সাথে অপুষ্টি ও নিউমোনিয়া যুক্ত হয়ে মৃত্যুর হার বাড়িয়ে দিয়েছে। তাই কাশির সাথে শ্বাসকষ্ট হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তারা। আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহ সকল চিকিৎসক পরিস্থিতি দেশের সার্বিক হাম নিয়ে উদ্বিগ্ন কিন্তু শঙ্কিত নই। অ্যান্টিবায়োটিক, তারপর অক্সিজেন, এইগুলো যদি আমরা সঠিক সময়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক কেস ভালো হয়ে যায়। সংবাদ সম্মেলনটি হাম নিয়ে হলেও একসময় মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে শিশুদের নিউমোনিয়া।
বিশেষজ্ঞরা জানান, শিশু মৃত্যুর ক্ষেত্রে হামের চেয়ে ভয়াবহ রোগ নিউমোনিয়া। দেশে গড়ে প্রতিদিন ৬৭ জন শিশু এই রোগে মারা যায়। জন্মের পরপরই টিকা দেওয়া হলেও এর প্রকোপ না কমার প্রধান কারণ অসচেতনতা। শিশু মৃত্যুর প্রধান কারণ কিন্তু 5 বছরের নিচে কিন্তু নিউমোনিয়া, এবং যেটা আপনারা রিপোর্ট করেন যে মনে করেন গতকাল 7টা বা 8টা বাচ্চা মারা গেল, তার থেকে অনেক বেশি বাচ্চা কিন্তু ওই গতকাল কিন্তু নিউমোনিয়ায় মারা গেছে। হামের আগের থেকে কিন্তু নিউমোনিয়া মৃত্যুর সম্ভাবনা সব থেকে বেশি। 20,000 শিশু নিউমোনিয়াতে মারা যায়। তো সেখানে আপনারা যেটা দেখছেন যে গত 2 মাসে যে 439 জনের যেটা আমরা বলছি, সেটা কিন্তু এই যে আমরা 24,000 কিন্তু আমরা প্রতি বছর মারা যায়, যেটা সম্পর্কে কিন্তু স্যার যেটা বললেন সেরকম রিপোর্টিং হয় না। নাম্বার 1 যদি আপনি মনে রাখেন সেটা হলো বুকের দুধ না খাওয়ানো, প্যাকেটজাত বোতলজাত যে সমস্ত খাবার, এগুলি কিন্তু শিশুদেরকে প্রতিনিয়ত খাওয়ানো, এইগুলি কিন্তু আরেকটা অন্যতম কারণ। প্রতিনিয়তই যে সমস্ত বাচ্চারা শুধুমাত্র মায়ের দুধের মাধ্যমে থাকে, সেই সমস্ত বাচ্চাদের শরীরের ভিতরে ওই আইজি এর পরিমাণটা অপটিমাম থাকে এবং সেটা তাকে 9 মাস পর্যন্ত প্রোটেক্ট করে। শিশু মৃত্যু কমাতে দেশের তৃণমূল পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 বছর পর তার আগমন ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। চাঁদপুর 3-এর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, প্রধানমন্ত্রী প্রথমে শহররাস্তি উপজেলায় খাল পুনঃখনন ও ঘোষেরহাটে বিশ্ব খাল খনন কাজে অংশ নেবেন। সদর উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও বেলা 3টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। চাঁদপুরের মানুষ যেমন অধীর আগ্রহে আছে ওনাকে এক ঝলক দেখার জন্য, আমাদের দলীয় নেতাকর্মীরাও সেই একই পথে আছে, আগ্রহ নিয়ে আছে ওনাকে কখন দেখবে। তো আসলে উনি আসার পরে আসলে আমাদের চাঁদপুরটা আমার কাছে মনে হয় যে এটা উন্নয়নের জোয়ারে ভাসবে। চাঁদপুরে রেলপথ, নৌপথ এবং সড়কপথের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। সেই হিসাবে আমাদের দীর্ঘদিনের দাবি প্রধানমন্ত্রী এই সমাবেশে ইপিজেড ঘোষণা দিয়েছেন চাঁদপুর জন্য। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। এজন্য তৎকালীন আওয়ামী সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঐতিহাসিক ফারাক্কা দিবস, এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে 1976 সালের 16ই মে মওলানা ভাসানীর নেতৃত্বে জনগণের ঐতিহাসিক মিছিল রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল। তাই প্রতি বছর ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে। বিএনপি মহাসচিব বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে আওয়ামী সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু সেই বাঁধ চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জামায়াত দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে বলে মনে করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তাই নেতাকর্মীদের মানুষের সাথে আচার আচরণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি বলেন, জনগণের যেদিন জামায়াতের উপর পূর্ণ আস্থা তৈরি হবে সেদিন দেশ, জাতি ও দিন নিরাপদে থাকবে। এছাড়া সম্প্রতি একনেক সভায় নেয়া পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনে সরকারকে সাধুবাদ জানান। পাশাপাশি তিস্তা প্রকল্পের বাস্তবায়নেও খুব দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির। পদ্মা ব্যারেজও প্রয়োজন, কিন্তু তিস্তার বিনিময়ে পদ্মা নয়। তিস্তার জায়গায় তিস্তার অংশ অবশ্যই দিতে হবে। মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত, এখন আর ওই কথা শুনতে চায় না, এখন বাস্তবায়ন দেখতে চায়। সরকার যদি এই উদ্যোগ নেয় তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাত সরকারকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমার দেশ আমার মাটি, 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের মাটি। এই মাটির উন্নয়নে এই মাটির লোকেরাই সিদ্ধান্ত দিবে, কারো চোখের দিকে তাকায় নয়, দায়িত্বের দিকে তাকায়।
বাংলাদেশের চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাত হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে এমন কথা বলেন তিনি। মুক্তাদির বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সরকার এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। প্রতি বছর যে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয় তা রোধে এবার সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। এটির দুর্বলতা যে জায়গায় ছিল সেগুলি সারানোর উদ্যোগ আমরা নিচ্ছি, কিন্তু সেটা ২.৫ মাসে সম্ভব না। এক পিস চামড়াও যেন নষ্ট না হয়, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করব। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২৭টি সহ সারা দেশে ৩,৬০০-রও বেশি পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এরই মধ্যে হাটের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলেও জমে ওঠেনি বাজার। এদিকে রাজধানীর গাবতলী হাটে কোরবানি পশু আসতে শুরু করেছে। ঝামেলা এড়াতে অনেকটা আগেই হাটে এসেছেন কেউ কেউ। এবার পর্যাপ্ত গবাদি পশু মজুদ থাকায় কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি কর্পোরেশনগুলো। এবার রাজধানীতে ২৭টি সহ সারা দেশে ৩,৬০০টির বেশি পশুর হাট বসবে। ইতিমধ্যে বিভিন্ন হাটে অবকাঠামোগত প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ শুরু করেছে ইজারাদাররা। রাজধানীর প্রবেশদ্বারে অবস্থিত গাবতলীর হাটে ইতিমধ্যে কোরবানির পশু আসতে শুরু করেছে। এখনো বাজার জমে না উঠলেও এবার ভালো দর পাবেন বলে আশাবাদী ব্যাপারীরা। দিনে একটা দুটো বিক্রি হয়, না হলে না হয়, সবাই দেখতে আসতেছে। এখন আমরা কিনতে একটু সুবিধা পাবো, সাশ্রয় পাবো, রেট একটু কম পাবো, এই জন্য আমরা আগে আসলাম আর কি। বড় আকারের গরুর পাশাপাশি এবছর ছোট গরুর চাহিদাও বেশি বলে মনে করেন খামারিরা। মাঝারি সাইজের গরুগুলো বেশি চলতেছে আর বেশি আসবো, বড় গরুর চাহিদা কম হবে, ঠিক আছে, কারণ সবাই তো আর বড় গরু কিনবার পারে না। কোরবানির পর্যাপ্ত সময় বাকি থাকলেও অনেক ক্রেতা হাটে এসেছেন ঝক্কি ঝামেলা ছাড়া পছন্দের পশু কিনতে। তবে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ না হলে গবাদি পশুর দাম বাড়বে বলে শঙ্কা তাদের। ওইখানে জায়গায় জায়গায় চাঁদা তুলে ওরা, এই কারণে হচ্ছে ওরা ওই দামটা হচ্ছে গরুর মধ্যেই নিয়ে নেয়, কারণ ওরাও তো এটা খরচ হিসেবেই কাউন্ট করে বেসিক্যালি। তো ওগুলো যদি কম হয় তাহলে ইনশাল্লাহ গরুর দাম কম থাকবে। যদিও অনেক আর্লি বলা, এটা মানে দাম কেমন মনে হচ্ছে একটু বেশি, তুলনামূলক ওরা একটু প্রাইসটা বেশি চাচ্ছে। এখন হতে পারে জাস্ট শুরুর দিকে এটার জন্য, অথবা শেষের দিকে দাম কমতেও পারে বা নাও কমতে পারে। বিগত সময়ের তুলনায় এবার হাটের ইজারা পেতে প্রতিযোগিতা বেড়েছে, সেই সাথে বেড়েছে ইজারার দর। ফলে কোরবানির পশুর মূল্যবৃদ্ধির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য, তাইওয়ান সংকট এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে বেইজিং থেকে ওয়াশিংটন রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে দারুণ ঐক্যমতের পাশাপাশি ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী সচল রাখতে বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাব খাটিয়ে মধ্যস্থতা করার বিষয়ে শি জিনপিং আশ্বস্ত করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। তবে অনিশ্চয়তা কাটেনি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হিজবুল্লাহ ইস্যুতে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকারি বাসভবনে একান্ত বৈঠকের মধ্য দিয়ে বেইজিং সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই বৈঠকের পর তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে অভিন্ন স্বার্থ রক্ষায় দারুণ সমঝোতা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনভর ধারাবাহিক বৈঠকে দুই বিশ্ব নেতা ইরান যুদ্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি এবং তাইওয়ান সংকটের মতো জটিল ইস্যুতে আলোচনা করেন। বৈঠক শেষে ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী সচলের বিষয়ে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ট্রাম্প আশা করছেন বেইজিং তাদের এই অর্থনৈতিক প্রভাব খাটিয়ে তেহরানকে চুক্তি করতে রাজি করবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলেও তাকে আশ্বস্ত করেছেন চীনের প্রেসিডেন্ট।
এছাড়া দ্বিতীয় দিনে ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্র এটিকে ইতিবাচক দেখলেও সেখানে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হিজবুল্লাহ ইস্যুতে অনিশ্চয়তা রয়েই গেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের সম্পর্কের অবনতি ঠেকানো। জাহিদুল আলম, এটিএন বাংলা। আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ও আদায় ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা বৈষম্যের শিকার। প্রায় 11 বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় মানবেতর জীবনযাপন করছে সরকারি কর্মচারীরা। এ সময় বাজেট বরাদ্দ না হলে 12 জুন ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতারা। আমাদের দাবি সমূহ যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী 12 জুন 2026 শুক্রবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং ওই দিনের কর্মসূচি থেকেই গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে। দুর্নীতি বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে উন্নয়নের জন্য টাকা কোনো সমস্যা নয়। শুক্রবার রাজধানীর ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে বিরোধী দল পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করছে। বিরোধীরা বাজেটের টাকা নিয়ে প্রশ্ন তুললেও দুর্নীতি বন্ধ আর আইনের শাসন বজায় থাকলে উন্নয়নের টাকা কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আজকে যখন গণতন্ত্র ফিরে পেতে শুরু করেছি আমরা, তখনই বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে নিজেরা ইস্যু বানিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য চেষ্টা করছে। আজকে জুলাই সনদ আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, জুলাই সনদের প্রতিটা অক্ষর আমরা পালন করব, কিন্তু তারপরেও বিরোধী দলের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে হেনস্থা ও প্রাণনাশের চেষ্টার ঘটনার পর নিরাপত্তা জোরদারে 14 দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেট হলের সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুইক রেসপন্স টিম ও হটলাইন চালু, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি, সীমানা প্রাচীর মেরামত, ঝুঁকিপূর্ণ স্থানে আলোকায়ন ও সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া আল বেরুনি হলের টিনশেড এক্সটেনশন ভবন ভেঙে ফেলা, সাইবার বুলিং ও র্যাগিং প্রতিরোধে স্থায়ী কমিটি গঠন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথাও জানানো হয়। তাদের যিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তাকে গ্রেফতার করে রাষ্ট্রের একটি নজির সৃষ্টি করা হোক, দ্রুত গ্রেফতার করে তাকে আইনের আওতায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাষ্ট্রকে অনুরোধ করি। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে 104 রানের ঐতিহাসিক ও দাপুটে জয়ের পর টাইগারদের নজর এখন সিরিজ নিজেদের করে নেয়ার। শেষ টেস্টকে সামনে রেখে কঠিন অনুশীলনে সেরেছে দুই দল। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া টাইগাররা, অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া পাকিস্তানও। ওদিকে বর্ষিয়ান মুশফিকুর রহিম জানিয়েছেন, প্রস্তাব পেলেও ওয়ানডেতে আর ফেরার ইচ্ছে নেই তার, তবে ফর্মে থাকা সাপোর্টে টেস্ট চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তাছাড়া সিলেট টেস্টে বৃষ্টি বড় বাধা হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মুশফিক। আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। As a coach, you think different. You think about all the players and the team. So things are fine. Hopefully, as a team, we will bounce back in next match, inshallah. শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। হাম ও উপসর্গে একদিনেই 12 শিশুর মৃত্যু, 2 মাসে প্রাণহানি 450 ছাড়িয়েছে। মৃত্যু ও সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, দাবি স্বাস্থ্যমন্ত্রী। শিশু মৃত্যুতে হামের চেয়ে বড় আতঙ্ক নিউমোনিয়া, অভিমত বিশেষজ্ঞদের। বছরে মারা যাচ্ছে প্রায় 24,000। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ।
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ, খাল পুনঃখননে অংশ নেওয়া ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য রাখবেন। এবং ফারাক্কাবাদের কারণে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চনায় ক্ষুব্ধ মির্জা ফখরুল। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তারও বাস্তবায়ন দেখতে চান ডাক্তার শফিকুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।